করছেন, বিভিন্ন জব করছেন। এর বাইরে কুয়েত, কাতার, লেবানন, বেশ কিছু দেশে কিন্তু, বাহরাইন, বেশ কিছু দেশে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন। এই যুদ্ধে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা। আসলে আমাদের বাংলাদেশের দূতাবাসগুলো থেকেও, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো থেকেও কিন্তু বাংলাদেশিদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে সাবধানী থাকতে বলা হয়েছে, তাদেরকে তাদেরকে তারা যে যে দেশে আছেন সেই সব দেশের নাগরিক কার্ড, তাদের যে আইডি কার্ড রয়েছে, জব কার্ড রয়েছে, সেগুলো সাথে রাখতে বলা হয়েছে যে নিরাপত্তা তল্লাশি, নিরাপত্তা ছাউনি, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, তেলের স্থাপনা, এগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে মোটামুটি কিছুদিন চলা যায় এরকম খাবার যেন তারা জোগাড় করে রাখে। এখন এই যে একটা পরিস্থিতি, আমরা আজকে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব যে এই ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের এই যুদ্ধ প্রবাসী বাংলাদেশিদের উপর কেমন প্রভাব ফেলবে, প্রবাসীরা কিরকম ক্ষতিগ্রস্ত হবে, এবং আলটিমেটলি এর ইফেক্ট বাংলাদেশে কতটা পড়বে, আমরা খুব সংক্ষেপে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। শুরুতে আমি সতর্কবার্তা দিয়ে শুরু করি। আজকে কাতারে থাকা বাংলাদেশ দূতাবাস সতর্কবার্তা জারি করেছে এবং তারা বলছে যে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সকলকে নিজ নিজ বাসায় এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে বিপদ যতক্ষণ না পর্যন্ত কেটে না যায়, ততক্ষণ পর্যন্ত অতি প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং বলা হচ্ছে যে পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ঔষধ, মোবাইল চার্জার, শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এবং কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলা হয়েছে। আমি জরুরি একটি নাম্বার দিয়ে রাখছি দর্শক, আপনারা যারা কাতারে আছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা, তার এই নাম্বারটি টুকে রাখতে পারেন। এটা হচ্ছে কাতার দূতাবাসের হটলাইন নম্বর, +97433662620। আমি আবারও বলছি বাংলায়, 9743366200। এই নম্বরে আপনারা কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে তাদের সহায়তা চাইবেন। একইভাবে কিন্তু ইরাকে থাকা বাংলাদেশের দূতাবাসও সতর্কবার্তা জারি করেছে, অনেকটা এরকমই সতর্কবার্তাটা। সবাইকে নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার জন্য বলা হয়েছে। যুদ্ধক্ষেত্র বা যুদ্ধের আঁচ পড়ে এমন জায়গাগুলো এড়িয়ে যেতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ার জন্য। এবং তারাও একটি নাম্বার দিয়েছে, ইরাকে থাকা বাংলাদেশিরা এই নাম্বারটি টুকে রাখতে পারেন, +9647827883680। এই নাম্বারটি ইরাকে থাকা বাংলাদেশের হটলাইন নাম্বার। যে কোনো প্রয়োজনে আপনারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন এবং দূতাবাস সর্বোচ্চ সহযোগিতা করবে আপনাদেরকে উদ্ধার করার জন্য বা সাহায্য করার জন্য। আমি আবারও বাংলায় নাম্বারটি বলছি, 964782788360। এই নাম্বারে যোগাযোগ করবেন। লেবাননের বৈরুতে যেসব বাংলাদেশি আছেন তাদের ক্ষেত্রে একই ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আমি লেবাননের নাম্বারটি বলে দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 71217139। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। হেল্পলাইন নম্বর আছে 81744207, এটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি হটলাইন নম্বর আছে 70635278। এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। দর্শক, আমি এবার একটু সংক্ষেপে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে, তাদের এই যুদ্ধ তাদের উপর কিরকম প্রভাব ফেলতে পারে, তাদের আয় রোজগারে কিরকম প্রভাব ফেলতে পারে, তাদের জীবনযাত্রায়, নিরাপত্তায় কিরকম প্রভাব ফেলতে পারে, যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চাচ্ছেন তাদের কিরকম অবস্থা হতে পারে, এই বিষয়গুলো খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমি যেরকম বলছিলাম যে কাতারে অবস্থানরতদের জন্য দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদেরকে সেনা স্থাপনা থেকে দূরে থাকতে বলেছে, এগুলো আমি কিছুক্ষণ আগেই বলেছি। এবার একটু বিমান চলাচলের ব্যবস্থাটা বলি যে বাংলাদেশ থেকে বেশ কিছু এয়ারলাইন্স, যেসব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যে যাচ্ছিল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে, যারা বাংলাদেশ থেকে প্রবাসী কাজ করতে যেতে চাচ্ছিলেন তাদেরকে নিয়ে, সেই ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে 50টি বেশি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য অর্থাৎ কাতার, দুবাইয়ে ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র বা লন্ডনে বা ইউরোপের বিভিন্ন দেশে যেসব উড়োজাহাজ যায়, বিমান যায়, সেগুলোকেও কিন্তু আপাতত স্থগিত করে রাখা হয়েছে। আর পাশাপাশি আপনারা জানেন যে নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ইতিমধ্যে তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। আকাশ সীমা বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে
সৌদি আরব যদি আকাশসীমা বন্ধ করে দেয়, তার মানে হচ্ছে সৌদি আরবের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন, কোনো ধরনের উড়োজাহাজ, বিমান, সামরিক, বেসামরিক কোনো কিছু উঠতে পারবে না। এখন আসে অর্থনৈতিক প্রভাবে। আসলে এই যুদ্ধ আমাদেরকে কিরকম অর্থনৈতিকভাবে ডোবাবে বা অর্থনৈতিকভাবে আমরা কিরকম ক্ষতিগ্রস্ত হব। প্রথমে আসলে চাকরির ঝুঁকির একটা বিষয় আছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, আমাদের প্রবাসী বাংলাদেশিরা চাকরি হারানোর ঝুঁকিতে থাকবেন, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক মন্দা দেখা দেবে। আর অর্থনৈতিক মন্দা যদি দেখা দেয়, তাহলে নিশ্চিতভাবেই মালিক পক্ষ কর্মীদেরকে ছাঁটাই করবে। আর যেহেতু বাংলাদেশি মধ্যপ্রাচ্যে বেশি, সেহেতু বাংলাদেশের এই ছাঁটাইয়ের কবলে পড়বেন। পাশাপাশি রেমিটেন্সের বিষয়টা, যদি আপনার চাকরিই না থাকে, যদি আপনি টাকাই রোজগার করতে না পারেন, তাহলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন না। তাহলে কি হবে? আলটিমেটলি আমাদের যে বৈদেশিক রেমিটেন্সের যে প্রবাহ, প্রচুর রেমিটেন্স যে প্রবাসীরা আমাদের পাঠাতেন, সেই পাঠানো টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এর প্রভাব কিন্তু পুরোপুরি আমাদের বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। পাশাপাশি জ্বালানির বিষয়টা আমার সহকর্মী কিছুক্ষণ আগে একটি লাইভে আশরাফুল ইসলাম রানা বলে গেছেন যে জ্বালানি নিরাপত্তা আমাদের প্রবলভাবে, চরমভাবে বিঘ্নিত হবে। আমরা জ্বালানি অনিশ্চয়তার মধ্যে পড়বো। জ্বালানির দাম নিশ্চিতভাবে বেড়ে যাবে যদি এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়। আপনারা জানেন, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এদিক থেকে যদি জাহাজ চলাচল করতে না পারে, নিশ্চিতভাবে এই যে আমরা এলএনজি, কিছুদিন আগে আমরা দেখছিলাম এলএনজি গ্যাসের দাম বেড়ে গেছে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, নিশ্চিতভাবে এলএনজি গ্যাসের দাম আরো অনেক বেড়ে যাবে এবং আমাদের বাংলাদেশের মানুষ দুর্ভোগ এবং কষ্ট পোহাবে। এখন এই অবস্থায় জরুরি পরামর্শ কি? জরুরি পরামর্শ হচ্ছে, আপনি যদি প্রবাসী থাকেন বা আপনার কোনো আত্মীয় যদি প্রবাসী থাকে, তবে নিয়মিত আপনি যে দেশটিতে আছেন সেসব দেশের সংশ্লিষ্ট বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে যোগাযোগ করবেন, নিয়মিতভাবে যোগাযোগ করবেন। তাদের ফেসবুক পেজ আছে, তাদের হটলাইন নাম্বার আছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ রাখবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো বা স্পর্শকাতর ছবি ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে এটি কাতারের জন্য প্রযোজ্য, কারণ এইসব ছবি ভিডিও কাতারের আইনের দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনারা যারা প্রবাসী আছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন, এই যুদ্ধাবস্থায় আপনারা কোনোভাবেই নিজের নিরাপত্তার ঝুঁকি নেবেন না। নিজে বাঁচলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, আয় রোজগার করতে পারবেন, আপনার দেশে থাকা স্বজনদের কাছে পাঠাতে পারবেন, তাই না? আপনি নিজেই যদি যুদ্ধাবস্থার মধ্যে পড়ে যান, হামলার শিকার হন, মারা যান বা আহত হন, তাহলে আসলে টাকা দিয়ে কি হবে, তাই না? সো সবার আগে নিজের জীবনের নিরাপত্তা, এবং এই কথাটি আমাদের বাংলাদেশের দূতাবাস থেকে বারবারই বলা হচ্ছে যে আগে আপনারা নিজেরা নিরাপদ থাকুন, তারপর অন্য কিছু। দর্শক, এর বাইরে আপনারা কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক মতো অডিও পাওয়া যাচ্ছে কিনা, আমাকে একটু অডিওটা কনফার্ম করবেন। আর এর বাইরে আমি আরেকটা কথা, আমাদের মুশফিকুর রহিম, তাই না, আমাদের সেই বিখ্যাত মুশফিকুর রহিম, ক্রিকেটার মুশফিকুর রহিম কিন্তু এই মুহূর্তে জেদ্দায় আটকা পড়েছেন। এই যুদ্ধের কারণে তিনি বাংলাদেশে আসছিলেন ওমরা করতে, তিনি সৌদি আরবে গিয়েছিলেন। যাওয়ার পর উনি দুবাই বিমানবন্দর হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। দুবাই বিমানবন্দরে যখন আসেন, তখনই যুদ্ধটা ছড়িয়ে পড়ে এবং সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় কিন্তু তিনি আটকা পড়ে আছেন এবং এটা নিয়ে আসলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তার মতো আরো অনেক বাংলাদেশি প্রবাসী যারা দেশে আসতে চাচ্ছিলেন, তারা আসলে ওইসব দেশের আটকা পড়ে আছেন এবং তিনি বলছেন যে তাকে পরে আবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে গুন্ডা যে রাষ্ট্রটি রয়েছে, যুক্তরাষ্ট্রের যে পান্ডা রাষ্ট্রটি রয়েছে, সেই পান্ডা রাষ্ট্রে হামলা চালাচ্ছে। এবং ইরান কিন্তু প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, জর্ডান, কুয়েত, কাতার, লেবানন, বাহরাইন, এমনকি জর্ডান, যে দেশগুলো রয়েছে, সেসব দেশেও কিন্তু ইরান হামলা চালাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইরান কেন মুসলিম দেশে হামলা চালাবে, তাই না? দেখুন, ইরান ওসব মুসলিম দেশের মানুষদের উপর হামলা চালাচ্ছে না, ইরান হামলা চালাচ্ছে ওইসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক যে ঘাঁটিগুলো রয়েছে, যেসব ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হচ্ছে, ওইসব ঘাঁটিতে ইরান মুহুর্মুহ অ্যাটাক চালাচ্ছে। এবং 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 এই এই বলা হচ্ছে, সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই এই হামলা, এই পাল্টা হামলা বেশ কাজে দিচ্ছে। ইতিমধ্যেই আমরা যতদূর খবর পেয়েছি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা বলছে, সেটাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের বিদ্যুৎ সেবা বিঘ্নিত হয়ে গেছে ইরানের হামলার কারণে এবং নানা ধরনের সমস্যার বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনাদের সবশেষ কিছু আপডেট জানাই, আপডেটগুলো একটু জানিয়ে রাখি।
যে ইরানের স্কুলে ইসরায়েলি একটি হামলা হয়েছে, সেই হামলায় নিহত হয়েছে অনেক 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 শিশু কিশোর, এবং এখন নিহতের সংখ্যা বেড়ে 85 জনে দাঁড়িয়েছে। এবং আমিরাতের দুবাইয়ে 4 জন আহত হয়েছে। বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাম জুমেইর এলাকায় এক ঘটনায় 4 জন আহত হয়েছেন। দুবাইয়ের মিডিয়া বলছে যে তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। রাজধানী কাতারের দোহায় কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণ হয়েছে। কাতারে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, প্লিজ আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, কারণ পরিস্থিতি ভয়াবহ। আরেকটা খবর হচ্ছে হামলার মধ্যেই তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং তার পান্ডা দেশটি যখন ইরানে হামলা চালাচ্ছে, তখন কিন্তু ইরানের লোকজন যুক্তরাষ্ট্র এবং ওই পান্ডা দেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। দেখেন তাদের আসলে এটাকে যদি ওভাবে বলি, একদম কি বলে কথ্য ভাষায় যদি বলি, তাদের বুকের পাটা কত দেখেন, মানে তাদের বুকে কত সাহস, কত বল। হামলা চালাচ্ছে তারা, যুদ্ধ চলছে তাদের দেশে, তারপরও তারা বিক্ষোভ প্রদর্শন করছে, যে আগ্রাসন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র এবং তার পান্ডা দেশের বিরুদ্ধে। এবং আরো কিছু তথ্য আপনাদের আমি একটু জানাতে চাই, আপডেট রাখতে চাই। সেটি হচ্ছে এরকম যে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছিলাম, আমার সহকর্মী আপনাদের জানাচ্ছিলেন যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছে বলে রয়টার্স খবর দিয়েছে। আর এর মধ্যে কিন্তু চীন যুক্তরাষ্ট্র এবং তার পান্ডা দেশকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, এবং ইরানের 32টি প্রদেশের মধ্যে অন্তত 20টিতে হামলা চালিয়েছে বলে রেড ক্রিসেন্ট জানাচ্ছে। আর পাশাপাশি 1 কোটি বাসিন্দাকে তেহরান ছাড়তে বলেছে ইরানের সুপ্রিম কাউন্সিল, এবং এই কারণে যেহেতু ইরানের মানুষ রাজধানী ছেড়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইরানের হরমুজান প্রদেশে 2 হামলা অন্তত 70 জন নিহত হয়েছে। পাশাপাশি ট্রাম্প কি বলেছেন একটু শুনি, তাই না? ট্রাম্প কি বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি একটি নিরাপদ জাতি চান এবং জনগণের স্বাধীনতা চান। তিনি দুঃখিত, তিনি এসব বলে আসলে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, যেরকমটি আমি বলছিলাম যে ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত, রয়টার্স একটি খবর প্রকাশ করেছে এবং তারা আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করেছে এবং বলছে যে ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা যায়নি। ইরানের পক্ষ থেকে বলছে যে তাদের সর্বোচ্চ নেতারা, তাদের সুপ্রিম কমান্ডাররা, তাদের সেনাবাহিনী, তাদের রেভলিউশনারি গার্ড, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা সুরক্ষিত অবস্থায় আছেন এবং তারা পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। দর্শক, এর মধ্যে একটি ভালো খবর হচ্ছে, সেটি হচ্ছে যে ইরানে যে ট্রাম্প হামলা করেছে, এই হামলাকে অবৈধ এবং অসাংবিধানিক বলেছেন কে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর। এই সিনেটরের নাম মার্ক, আমি যদি ভুল না করে থাকি, এই সিনেটরের নাম হচ্ছে মার্ক বলেছেন যে ট্রাম্পের সামরিক এই হামলা একদম অবৈধ এবং অযৌক্তিক এবং অসাংবিধানিক, তিনি এটি বলেছেন। এবং এটা বলে কিন্তু তিনি একটি হইচই ফেলে দিয়েছেন। হ্যাঁ, এবং তিনি বলেছেন, একটি বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন যে এই হামলা কংগ্রেস অনুমোদন দেয়নি, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি আরও বলেছেন যে ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং মার্কিন নাগরিকদের জন্য কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না। মার্ক আরও বলেছেন যে ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে অতিরঞ্জিত করে দেখিয়েছেন, যেটা সারা বিশ্ব বলছে যে ট্রাম্প আসলে, এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা দেশের মানুষ, বিদেশের মানুষ, নাগরিকরা জানে, বিশ্ববাসী জানে যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না বা তৈরি করছে না। তারপরও ইরাকে যেভাবে হামলা চালানো হয়েছে, ব্যাপক বিধ্বংসী অস্ত্রের কথা বলি, সাদ্দামকে উৎখাত করা হয়েছে, হামলা চালানো হয়েছে, ইরানেও একই ঘটনা ট্রাম্প ঘটানোর চেষ্টা করছেন। কিন্তু ট্রাম্পেরই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর, তারা বলছে যে ট্রাম্প এগুলো ভুলভাল তথ্য দিচ্ছেন, ভুয়া তথ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করছেন, উস্কানি দিচ্ছেন এবং আমেরিকানদের ক্ষতি করছেন, তিনি এরকমটি বলছেন। এবং তিনি বলছেন যে এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করার পরও ইরানের হুমকি আসন্ন, এটা বলে যাচ্ছেন ট্রাম্প, যা একেবারেই ডাহা মিথ্যা কথা। পাশাপাশি ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো আছে সেখানে হামলা চালাচ্ছে এবং তার যে পান্ডা দেশ, সেই দেশটিতেও কিন্তু হামলা চালাচ্ছে এবং তার ওই পান্ডা দেশে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নেই ইরানের হামলার কারণে।
এর বাইরে আপনারা জানেন যে আমিরাতে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সৌদি আরবে হামলা হয়েছে, কাতারে হামলা হয়েছে, কুয়েতে, জর্ডানে হামলা হয়েছে, বাহরাইনে হামলা হয়েছে। এবং এসব হামলায় হয়তো খুব বেশি হতাহতের সংখ্যা ঘটেনি, আমিরাতে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হলো আপাতত যুদ্ধের আপডেট। রুশ পররাষ্ট্রমন্ত্রী হামলা বন্ধ করার কথা বলেছেন। ইরান দুঃখিত, চীন এই হামলা বন্ধ করার জন্য বলেছে, দ্রুত এই হামলা বন্ধ করে আলোচনায় বসার জন্য বলছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাতারের অবস্থাটা একটু নাজুক। হ্যাঁ, কাতার যেহেতু ইরানের খুব কাছে, কাতারে মাঝে মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে যে কাতারে থাকা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমান্ড রয়েছে, এটাকে বলা হয় সেন্ট্রাল কমান্ড। এই সেন্ট্রাল কমান্ড হচ্ছে সবচেয়ে বড় কমান্ড এই এলাকা, এবং এখান থেকে মূলত কলকাঠি নাড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এবং এই কমান্ডে মুহুর্মুহ হামলা চালাচ্ছে ইরান, সেটা বোঝা যাচ্ছে। যে কারণে আসলে প্রায় বিকট শব্দের বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। দর্শক, কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলেছিলাম। কুয়েতে থাকা বাংলাদেশের একজন প্রবাসী সিনিয়র রিপোর্টারের সঙ্গে কথা বলেছি, কাতারে থাকা কথা বলেছি, এবং সৌদি আরবে থাকা 3 জন রিপোর্টারের সঙ্গে আমি কথা বলেছি, এবং সৌদি প্রবাসী কমপক্ষে 7 জন বাংলাদেশির সঙ্গে আমার কথা হয়েছে। দেখুন, তারা সবাই কিন্তু বলছেন যে এই যুদ্ধ বিপদ নিয়ে আসবে। এই যুদ্ধ হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির মুখে ফেলবে, যে কারণে আমরা বাংলাদেশেরও ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের আমরা যারা এখন ওইসব দেশে যাওয়ার জন্য চিন্তা করছিলাম বা বিমানবন্দরে অপেক্ষা করছিলাম, বা যাদের ফ্লাইট কয়েকদিন পরে, তারা যেতে পারবো না। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা আর ওইসব দেশে যেতে পারবে না, যার কারণে ক্ষতি হবে বাংলাদেশিদের। আর পাশাপাশি বলছে যে এই যুদ্ধ, আমি শুরুতেই যেরকমটি বলছিলাম, তারাও এরকমটি বলছেন প্রবাসী বাংলাদেশিরা, যে আসলে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো গরিব যেসব দেশ রয়েছে, যারা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডানের মতো দেশগুলোতে কাজ করে, আসলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু বারবার আমাদের প্রবাসী সাংবাদিকরা, প্রবাসী কর্মীরা, বাংলাদেশিরা বারবার কিন্তু বলছিল। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এর বাইরে আমি আরো কিছু, এই পবিত্র রমজান মাসে এরকম একটি যুদ্ধ আসলে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। ইরান কখনোই কিন্তু যুদ্ধ চায় না, ইরান কখনোই আগ বাড়িয়ে অন্য কোনো দেশের উপর হামলা চালায়নি। একমাত্র ইরান যখন আক্রান্ত হয়, তখনই কিন্তু ইরান আসলে প্রতিরোধ গড়ে তোলে। আমরা দেখেছি ইরানের ইতিহাস কিন্তু তাই বলে। আর ইরান এমন একটি দেশ, যে দেশটিকে এখনো পর্যন্ত কোনো দেশ আসলে পুরোপুরি জয় করতে পারে না। ইরানকে অজেয় দেশ বলা হয়। হ্যাঁ, এরকম বলা হয়। সো যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, আমেরিকা, এটা নিঃসন্দেহে বলা যায়, যুক্তরাষ্ট্র কাদা মাটিতে হাতি যেমন আটকে পড়ে, এরকম আটকে পড়বে। কারণ ইরানকে জয় করা ইরাকের মতো না। ইরাকের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ইরানের মানুষ জানে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। দর্শক, এই পবিত্র